কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দান। ভোটে ধর্মের ব্যবহারের ব্যাপারে ভোটারদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। চোরাগুপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, যুব সমাজ পরিবর্তন চায়, নির্বাচনী সমাবেশে জামাত আমিরের মন্তব্য। প্রচারণায় ব্যস্ত রাজধানী সহ সারা দেশের প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বদলে যাচ্ছে র্যাবের নাম, নতুন নাম SIF। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ডকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। পবিত্র শবে বরাত আজ, মহিমান্বিত ভাগ্য রজনী, ইবাদতের প্রস্তুতি মসজিদগুলোতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2 দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির জন্য অধীর অপেক্ষায় বরিশালবাসী। হেলিকপ্টারে করে বরিশাল যাবেন তিনি। দুপুরে বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। বরিশাল থেকে হেলিকপ্টারে করে ফরিদপুর গিয়ে অংশ নেবেন সেখানকার জনসভায়। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। দফায় দফায় প্রস্তুতি সভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম। তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। বরিশালে কেউ উন্নয়নের কিছু করে না। আপনি ধরেন বলা থেকে গ্যাস আসলে অনেক কর্মসংস্থান হইতো, এগুলো তো হইতেছে না। বেকার তো আছে, ব্রিজ দরকার, এরপর ওই ধরেন গ্যাসের সংকট, তারপর ওই নানান কিছুই আছে। সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবে আশা নেতাকর্মীদের। তিনি বরিশালবাসীর যে প্রাণের যে দাবিগুলো আছে, বরিশালের বিভিন্ন সংকট আছে, সেই সংকটগুলো তিনি নিরসনের প্রতিশ্রুতি দেবেন। ম্যাডাম খালেদা জিয়ারই প্রতিশ্রুতি যে বরিশালে সে ইপিজেট করবে। সারা বিশ্বের যাকে সুন্দর, জনগণের কল্যাণকর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা দরকার, এরকম একটা প্ল্যান উনি তৈরি করেছেন। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। তারেক সাহেব রাজনীতিটাকেই ভিন্নভাবে করতেছেন। আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই, এবং তিনি এমপিদের পরিচিতি করাই দিতেছেন, এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির এটা মানে একটা চমৎকার একটা সিদ্ধান্ত। তারেক রহমানের জনসভায় আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবারে নির্বাচন অনেক কষ্টের অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট একটা আমানত, আর আমানতের খেয়ানত করা যাবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং নিজের বিবেচনা মতো ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে, এতে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ, এবং সরকার গঠন করতে সবার কাছে ভোট চান বিএনপির মহাসচিব। ভোটটা দেবেন নিজের বিবেচনায়, সঠিকভাবে ভোট, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্ন ভাবে মানুষের বিভ্রান্ত করে। ভোট আমরা দিই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত, আমরা বলি আমানত। এটাকে আমাদের ধরনের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জামাতের আমিরের বক্তব্যে স্তম্ভিত বিএনপি। আমরা সবাই জানি
যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, সবার আগে তিনি উই রিবল বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত। চোরাগুপ্ত পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। কিশোরগঞ্জের জনসভায় কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে জেলা জামাতের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি মামলাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, পারিবারিক দাপট ও জমিদারি মুক্ত বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান কথা দেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে সমস্ত শক্তি দিয়ে মানুষের আস্থার প্রতিদান দেবেন। জনসভায় কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসম শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতি অনুশীলন করার জন্য তারা বুক চিতিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে পরিবারতন্ত্রের রাজনীতি ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জামাত আমির বলেন, দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের আল্লাহ নানাভাবে বেইজ্জতি করেছেন। পাচার হওয়া টাকা ফিরিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো হবে। তিনি বলেন, নারীদের সম্মানের সঙ্গে কাজের পরিবেশ তৈরি করা হবে। জামাত আমির বলেন, দেশে পরিবারতন্ত্রের রাজনীতি ভেঙে দেওয়া হবে। কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে যুব সমাজকে অসম্মানিত করা হবে না এবং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে। একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে, ভয়ের সন্ত্রাস তৈরি করছে, এমনকি ভোট কেন্দ্র দখলেরও পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ঢাকা 11 আসনের মধ্য বাড্ডা এলাকায় গণসংযোগের পরে সাংবাদিকদের একথা বলেন তিনি। একটি বিশেষ দলের কর্মীরা সারা দেশে এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করছে অভিযোগ করে নাহিদ বলেন, প্রশাসন একমুখী আচরণ করছে। তারা একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এ সময় আসন্ন নির্বাচনে জনগণ ঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক। এদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে তার রিট খারিজ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাহিদ। উচ্চ আদালতে আপিল করবেন বলেও তিনি জানান। প্রশাসন একদিকে ঝুঁকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছিঁড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে না। আমাদের গতকাল রাত 2 জন আমাদের নারী কর্মীদেরকে হামলা করা হয়েছে, তাদের উপরে হেনস্থা করা হয়েছে শাপলাগুলি প্রচারণার জন্য। আবারও নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারণার 13তম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। এ সময় তারা ভোট চান ধানের শীষের পক্ষে, দেন নানান প্রতিশ্রুতিও, জানাচ্ছেন ওমর ফারুক। রাজধানীর ধোলাইখালে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বলেন, আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিটোপিট, একটি ভারতমুখী অন্যটি পাকিস্তানমুখী। এ সময় ভোটারদের গ্যাস সংকট নিরসন সহ নানান প্রতিশ্রুতি দেন তিনি। পরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে যার উদ্ধৃতি দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদ, উনি নিজেও এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা অসত্য তথ্য। তো আমি জানি না আসলে তারা
কী কারণে এই ধরনের বিতর্ক সৃষ্টি করছে তারা, আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের জনগণ এটা কোনোদিনও মেনে নেবে না এবং আগামী 12 তারিখেই তারা ব্যালটের মাধ্যমে তাদের জবাব পেয়ে যাবে। রাজধানীর কদমতলীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। বলেন, বিএনপি কখনো ধর্মকে ক্ষমতার লোভে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি শুধু স্বপ্নে বিভোর থাকে না, বিএনপি দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পরিকল্পনায় নিয়ে আসে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাড্ডা থানাধীন সাতারকুলে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায় একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। এটা সে ভুল করেছে, বুঝতে পারবে পরে। এগুলি মিথ্যা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নাই। ভোট মানুষের কাছে মূল্যবান, ভোট মানুষ অনেকদিন পর ভোট দিতে সুযোগ পেয়েছে, সুতরাং তাদের কাছে আসতে হবে। কোর্ট কাচারি ওইসব জায়গায় দৌড়াতে লাভ না, এগুলি একটা মিথ্যাচার। এদিন উত্তরায় গণসংযোগে অংশ নেন ঢাকা 11 আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর এবং নয়াবাজারে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা 7 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে ভোটের উত্তাপ, প্রচারণায় সরগরম মাঠঘাট। গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ চলছে সকাল থেকে রাত। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা 2 আসনে হযরতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। দেন নির্বাচিত হলে কেরানীগঞ্জকে আধুনিক ও শান্তির শহর করার প্রতিশ্রুতি। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান। নরসিংদী 1 আসনে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জিয়া পরিবারের ত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর খুন ও গুমের বিনিময়ে আজ দেশের এই মুক্ত পরিবেশ উল্লেখ করে ধানের শীষে ভোট চান। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। জেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া ঘাট ও শিবনগর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে একাধিক পাহাড়ি বাঙালি পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি, প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সব ঠিক করার। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমানও সকাল থেকেই ছিলেন প্রচারণায়। এলাকার সাধারণ মানুষের দুঃখ কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন, দেন সমাধানের আশ্বাস। একই আসনের জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি মহানগরীর লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগ করেছেন চট্টগ্রাম 15-র বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। বিএনপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল হয়েছে দিনাজপুর 3 আসনে। প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে পৌর বিএনপির উদ্যোগে এই নির্বাচনী মিছিল শুরু হয়। মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ হয়েছে। শহরে ভোট প্রার্থনা করেন আইনজীবীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় কর্মসূচি পালিত হয়। নীলফামারী সদর উপজেলায় বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন গণসংযোগ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে বেকারত্ব দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন। ঝালকাঠি 1 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। মাঠে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমও লিফলেট বিতরণ করেন। নির্বাচিত হলে সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো চাঁদাবাজ ও মাদকাসক্ত থাকতে দিবেন না। গাইবান্ধা 4 আসনে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে হয় আয়োজন। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় নিয়ে সার্বজনীন নীতি গ্রহণ করতে হবে। রাজধানীতে এক মতবিনিময়ে জাইমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য সকল সুবিধা নিশ্চিত করবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট।
একসাথে সমৃদ্ধি একটি অন্তর্ভুক্ত বাংলাদেশ শিরোনামে মঙ্গলবার রাজধানী গুলশান সোসাইটি পার্কে শারীরিক প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার জাইমা রহমান। প্রতিবন্ধী মানুষের সমস্যা সংগ্রামের কথা জানতে চান তিনি। আপনি বলছিলেন যে আপনি এখন পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাই না? তো আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য। তো মানে আমি যে জানতে চাচ্ছিলাম যে কি আর করতে হয়েছিল, মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো বা। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তারা তুলে ধরেন তাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি। যে আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একে স্কুলে যেন একে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে যেটা ভালো কাজ করে না। সরকার আমাদের সহায়তা আর আপনাদের একটু মমত্ববোধ যদি আমরা তা পাই তাহলে আপনাকে কথা দিতে পারি আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমাদের ছাড়া যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যথাটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সেই বুঝবে যে সেই হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। দেশের গণ পরিবহনগুলো প্রতিবন্ধী মানুষের চলাচল উপযোগী করে তোলার গুরুত্ব তুলে ধরেন জাইমা রহমান। বাস চলনে, রেলগাড়ি হোক, ওইটাও তো ওরভাবে মানে অ্যাডাপ্টেড না আমার কাছে, সেটা মনে হয়েছে যতটুকু আমি দেখেছি। তো আপনাদের কি সেটা মনে হয় কি কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও? নীতি গ্রহণের প্রতিবন্ধী মানুষের বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার। দেশ গড়ে তোলার প্ল্যানে আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের প্রতিবন্ধী, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কীভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে। প্রতিবন্ধী মানুষের বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য ব্যারিস্টার জাইমা রহমানকে ধন্যবাদ জানান তারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। আগামী সপ্তাহে নতুন পোশাকে দেখা যাবে বাহিনীর সদস্যদের। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাব নাম ঘিরে বিতর্কের কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। অপরাধ দমনে 2004 সালে গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রস ফায়ার, গুম খুনের মতো নানা কর্মকাণ্ডের অভিযোগে সমালোচিত হয় বাহিনীটি। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2024 সালের 5 আগস্ট পরবর্তী র্যাবের পুনর্গঠন নিয়ে একটি কমিটি গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। তাদের সুপারিশে বদলে গেল র্যাবের নাম। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। পোশাকেও আসছে পরিবর্তন। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকের আশা ছিল তাই র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকের আশা ছিল এই জন্য এইটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা, এইটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করত। উপদেষ্টা দাবি করেন, পুলিশের মনোবল, কর্মদক্ষতা অনেক বেড়ে গেছে, সুতরাং জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন, এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে, এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসব মুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে।
ব্রিফিংয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি। সকালে কোস্টগার্ড সদর দপ্তরে 4 ক্যাটাগরিতে বাহিনীর 40 সদস্যকে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান আছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ড সদস্যদের কড়া নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। জাতীয় নির্বাচন আপনাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। শাবান মাসের 15 তারিখের রাতকে বলা হয় শবে বরাত। শব্দটি ফার্সিতে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তি বা নাজাতের রাত। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন এই রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেবেন বলে বিশুদ্ধ হাদিসে রয়েছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শবে বরাত বা ভাগ্য রজনী। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ বিশ্বের অনেক অঞ্চলের মুসলিমরা মুক্তির আশায় এই রাতটিতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। এ রাতের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন, ক্ষমা করে দেন মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে। শাবানের 15 তারিখের রাতকে হাদিসে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়নি, বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। ওলামায়ে কেরামগণ বলছেন এই রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেওয়ার কথা রয়েছে সহিহ হাদিসে। কিছু মানুষ একেবারে লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করে ভিন্ন কিছু বলতে চান, এটাও যেমনটা উচিত নয়। একেবারে লাইলাতুন নিসফি মিন শাবানকে ঘটা করে উদযাপন করার উদ্দেশ্যে কিছু মানুষ এমন কিছু কাজ, এমন কিছু ইবাদত করে থাকেন যার কোনো ভিত্তি হাদিসের মধ্যে নেই। যেমনটা অনেকে বলেন এই রাতে গোসল করতে হবে, অনেকে বলেন বিভিন্ন পদ্ধতির নামাজ পড়তে হবে, অনেকে হালুয়া রুটি, বিভিন্ন ধরনের আতশবাজি, বিভিন্ন সব কিছুই তাদের কাছে মনে হয় এগুলো একটা ইবাদত। আসলে এগুলোর সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো সম্পর্ক নেই। সব ধরনের শিরক ও হিংসা বিদ্বেষ থেকে আত্মা পবিত্র করে আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে মনোমালিন্য দূর করার ফজিলত রয়েছে বলে জানান এই আলেমে দিন। কারো প্রতি অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেয়া এবং নিজেও সবাইকে ক্ষমা করে দেওয়ার সুযোগের রাত এই শবে বরাত। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। তো আইয়ামে বীজের যে রোজা আছে সেই উদ্দেশ্য করে যদি আমরা শাবান মাসের মাঝে 3টা দিন রোজা রেখে ফেলি, তো একসাথে আমার আইয়ামে বীজের রোজাও হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন, সেই অনুসরণ আমার হয়ে গেল, আর সেই সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের রোজাটাও হয়ে গেল। এজন্য আমরা অবশ্যই রোজাও রাখবো এবং ইবাদত বন্দেগী করব। তবে লক্ষ্য রাখতে হবে আমাদের জীবনে কখনো কোনো অবস্থায় কোনো কুসংস্কার, কোনো বেদাত, এ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। ফরজ নামাজের পাশাপাশি দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ আদায়, বেশি বেশি আল্লাহর জিকির এবং মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করার ফজিলতের কথাও জানান বাইতুল মোকাররম মসজিদের এই পেশ ইমাম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররমে আছেন সহকর্মী শাওন মুস্তাফিজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? ইবাদত বন্দেগীর এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ নাদিরা আপনাকে। আমি এখন রাজধানীর জাতীয় জামে মসজিদ মোকাররম জাতীয় মসজিদে এখানে আছি। এখানে কিন্তু ইতিমধ্যেই এশার নামাজ শুরু হয়েছে এবং বিপুল পরিমাণে মুসল্লি এখানে নামাজে উপস্থিত হয়েছেন। এবং আপনি জানেন যে আজকে হচ্ছে শবে বরাত রাত, অর্থাৎ শাবান মাসের আরবি
শাবান মাসের 15 তারিখ আজকে এই রাতেই কিন্তু এই ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ইবাদতের কারণে এসেছেন। তারা তাদের স্রষ্টার নৈকট্য লাভের কারণে এখানে এসেছেন। এবং আপনি যে কথাটি বলছিলেন যে কেমন পরিমাণে আসলে লোক এসেছে, মুসল্লিরা এসেছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু মসজিদের মূল যেই জায়গাটি সেটি ভরে কিন্তু তারপরে আরও মানুষজন নামাজে এসে দাঁড়াচ্ছেন। এবং এই ইবাদত কিন্তু আজ সারা রাত ধরেই চলবে এবং সাধারণত এই রাতকে কেন্দ্র করেই অর্থাৎ ধর্মপ্রাণ যে মুসল্লি আছেন তারা কিন্তু আজকে এই গোনা মাফের জন্য বা তাদের ভুল মাফের জন্য তাদের স্রষ্টার কাছে যে মাফ চাবেন এই ইবাদতের মাধ্যমে আসলে তিনি এই কাজটা করে থাকবেন। এবং ইতিমধ্যে কিন্তু আপনি দেখছেন যে এশার নামাজ শেষ হয়েছে। মূলত এই ঢাকা বা সারা বাংলাদেশের মানুষজনই এই শবে বরাতে এশার নামাজের পর থেকে তাদের নফল ইবাদত শুরু করেন এবং বিভিন্ন জিকির আজগারের সাথে তাদের নফল ইবাদতগুলো চালিয়ে যান। নাদিরা, রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ থেকে শবে বরাতের ইবাদত সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন। দর্শক, বাইতুল মোকাররম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাওন মুস্তাফিজ। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ঢাকা 11 আসনে ডক্টর এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। এর আগে সোমবার দায়ের করা রিটে বলা হয়, এম এ কাইয়ুম ভানুয়াতু নামক একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। কিন্তু কাইয়ুমের আইনজীবীরা জানান তিনি কোনো দেশের নাগরিকত্বই গ্রহণ করেননি। তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে অপকৌশল হিসেবে এই ধরনের রিট করা হয়েছে। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে একই আদেশ দিয়েছে আপিল বিভাগ। শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীও নির্বাচন করতে পারবেন। তার বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছিল। একটি স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলামের, কিন্তু গোপনে মিটিং করে ভারতের সঙ্গে। আমেরিকার সঙ্গে মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার পরবর্তীতে সাম্যের বাংলাদেশ পাওয়ার পরিবর্তে হয়েছে দুর্নীতিতে প্রথম। দুর্নীতিবাজরা শরিয়া আইনকে ভয় পায় বলেও উল্লেখ করেন তিনি। আমরা 54 বছরে কি দেখলাম? যাদের মাধ্যমে দেশ চলছিল, যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বর্ণের দেশ, সুন্দর দেশটা একবার দুইবার নয়, 5 বারের মতো তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে পরবর্তী সরকারের জন্য কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ কারণে বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলছে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের জন্য টেকসই পদক্ষেপ নিয়ে আলোচনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লুট করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেলা আয়োজনের মাধ্যমে মানুষের চোখে ধুলা দিয়েছে আওয়ামী লীগ সরকার। 17 বছরে বাপেক্সকেও তারা কাজে লাগায়নি। অন্তর্বর্তী সরকারও অর্থনৈতিক সংস্কার করেনি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, তৌফিকে ইলাহি চৌধুরী ও আহমেদ কায়কাউস সহ শীর্ষ 4 জ্বালানি অপরাধী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে। এই খাতের সমস্যা সমাধানে সর্বদলীয় কমিশন গঠন করা জরুরি। জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, লুটপাটে কেউ পিছিয়ে নেই। ঋণখেলাপিরা নির্বাচনে জয়ী হলে দেশের পরিণতি আরও খারাপ হবে বলে মন্তব্য তার। জ্বালানি খাতের উন্নয়নে জাতীয় ঐক্যমতের তাগিদ দেন আলোচকেরা। এখন যে আমরা যে একটা জিনিস বলি, যে সরকারি আসুক ইলেকশন করে, আপনারা মনে করেন না সেই সরকারের জন্য বিজনেস হবে। যদি কোনো আমার দলের কেউ যদি মনে করে থাকে
গভর্নমেন্টে গেলে বিজনেস অ্যাজ ইউজুয়াল ভাবে হবে না, কেননা আপনি যেদিকেই যাবেন সেদিকে ফিনান্সিয়াল ক্রাইসিস। টানা কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। সকাল 8টা থেকেই শুরু হওয়া 24 ঘন্টার এই কর্মসূচিতে বন্দরের কোনো গেট দিয়েই পণ্যবাহী গাড়িকে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি। শ্রমিক নেতারা বলছেন, বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার যে প্রক্রিয়া তা থেকে সরকার সরে না আসলে এই কর্মসূচি চলমান থাকবে। বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার চুক্তি প্রক্রিয়া বন্ধের দাবিতে চতুর্থ দিনের মতো চলছে এই কর্মবিরতি। এদিকে বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন ওমর ফারুক দাবি করেছেন, বন্দরে জেটির কাজ এবং জাহাজে কন্টেইনার হ্যান্ডেলিং চলছে। পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে 24 ঘন্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু হয়েছে। দেশব্যাপী ডিজিটাল আর্থিক সেবাকে আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক ও বিকাশ। এই চুক্তির মাধ্যমে সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য 24 ঘন্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হচ্ছে, যা পূবালী ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তি নির্ভর সেবার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে পূবালী ব্যাংক বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তি নির্ভর সক্ষমতা কাজে লাগিয়ে ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও সম্প্রসারিত করল। পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি আর হুমকিতে উদ্বেগজনক পরিস্থিতি থেকে সরে শেষমেশ আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বহুল প্রত্যাশিত এই বৈঠক হবে আগামী শুক্রবার। তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠেয় ওই বৈঠকে অংশ নেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন, মধ্যস্থতা আলোচনায় বসতে যাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন সহ যুদ্ধের সার্বিক প্রস্তুতি নিয়ে হুমকিও অব্যাহত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান বরাবরই বলে আসছে, ন্যায়সঙ্গত আলোচনায় আগ্রহ থাকলেও পরমাণু কর্মসূচি বাতিলের কোনো শর্তে ছাড় দেবে না তেহরান। ক্রিকেট। দেশের বিভিন্ন জেলায় 137টি ক্রিকেট পিচ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিসিবি, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধের প্রশ্নে তার সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি এই 8টি স্টেডিয়াম ভেন্যুতে খেলার উপযোগীকরণ ও উন্নয়ন শুরু করেছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সম্প্রতি নিরাপত্তা ইস্যুর কারণে বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ তৈরি করেছে বিসিবি। সাংবাদিকদের প্রবেশে নিরাপত্তার ঝুঁকি কোথায়, এই প্রশ্নের জবাব বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেনি। সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেওয়ার বিষয়টি তার বিভাগের বিষয় নয়, তাই কিছু জানাতে পারছেন না বলেন পাইলট। উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সম্মেলনে। একসময় অপ্রস্তুত হয়ে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যান তিনি। মাঠের ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস। মাঠের ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্টের জন্য। এই হাবগুলো সহ বিভিন্ন জেলায়, ইউনিভার্সিটি অনেক জায়গায় আরও প্ল্যান আছে। এইটা যদি মে জুনের মধ্যে করতে পারি, সাথে প্ল্যান আছে আরও কিছু মাঠকে আমরা ডেভেলপ করবো এমওইউর মাধ্যমে। আচ্ছা, একটু একটা কোশ্চেন আছে ভাই, আপনি বলেন। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা, আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি। কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। সংবাদ শেষ করব, ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানি। কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দানে। ভোটে ধর্মের ব্যবহারের ব্যাপারে ভোটারদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, যুব সমাজ পরিবর্তন চায়, নির্বাচনী সমাবেশে জামাত আমিরের মন্তব্য। প্রচারণায় ব্যস্ত রাজধানী সহ সারা দেশের প্রার্থীরা, ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বদলে যাচ্ছে র্যাবের নাম, নতুন নাম SIF। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্ট গার্ডকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার।
পবিত্র শবে বরাত আজ মহিমান্বিত ভাগ্য রজনী, ইবাদতের প্রস্তুতি মসজিদগুলোতে। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।